প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। প্রথমে বলি, গ্লোবালি সাধারণভাবে আপনার বক্তব্য স্যার সমাদৃত হয়েছে, কিন্তু প্রশংসা পাইছে। তো স্যার 2 সপ্তাহ পার হওয়ার আগেই জাতির উদ্দেশ্যে আর একবার ভাষণ দিলেন। দ্বিতীয় ভাষণ, খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকলে ভাষণ দিতেই পারেন। দেখা যাক আপনি কি কি বিষয়ে কথা বললেন। জুলাই আগস্ট বিপ্লব নিয়ে শুরু করলেন, বললেন বন্যা নিয়ে, আনসারদের অবরোধ, পরোক্ষভাবে গার্মেন্টস, গণভবনকে জাদুঘর বানানো, 6টা বিশেষ কমিশন, আর কারে ভোট দেওয়া যাবে না, এই নিয়ে আপনার ব্যক্তিগত মতামতকে রাষ্ট্রের নামে চালাইলেন। কিন্তু পাইলাম না কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আন্দোলনের শহীদদের তালিকার কমিশন পাইলাম না চিকিৎসাধীনদের চিকিৎসার জন্য সুস্পষ্ট পদক্ষেপ, আন্দোলনের দৃষ্টিশক্তি হারানোদের সর্বোচ্চ চিকিৎসার পদক্ষেপ পাইলাম না, নিহতদের পরিবারের সহায়তা আর পঙ্গুত্ব বরণকারীদের জন্য পুনর্বাসনের কমিশন পাইলাম না, গত 17 বছরে স্বৈর শাসনের সকল বিষয়ে তদন্ত আর শ্বেতপত্রের কমিশন পাইলাম না, পাচার হওয়া অর্থ উদ্ধারের কমিশন পাইলাম না, প্রশাসন বিদেশি মিশন থেকে আওয়ামী প্রেতাত্মাদের অপসারণ কাজের অগ্রগতির খবর জানাতেই হবে। চায়না রাশিয়ার সাথে আমাদের ঋণের সুদহার কমানো আর পরিশোধের সময় বাড়ানোর আলোচনা আর একটা ভালো পদক্ষেপ। তেমনি জাইকা, বিশ্বব্যাংক এগুলা থেকে জরুরি ঋণ সহায়তার উদ্যোগ নেওয়াটাও ভালো পদক্ষেপ। পাশাপাশি হাসিনা যে শেষ সময় 60,000 কোটি টাকা ছাপায় মুদ্রাস্ফীতি কইরা জিনিসপত্রের দাম বাড়াইছে, সেটা আরো পরিষ্কার করে বলতে পারতেন, তো ছোট কইরা না আর কি। আপনি প্রাণ খুইলা সমালোচনা করতে বললেন বলেই বলতেছি। তবে আমরা বললাম আর আপনি শুনলেন কি শুনলেন না, এটা যদি ভিতরের মতলব হয় তাহলে কিন্তু বিষয়টা ভালো হইলো না। আমরা তো কিছু অ্যাকশন দেখতে চাই, তাই না? নাহলে কি আর করা, একটা ব্যবস্থা তো হবেই। তো কি কর, আজ আমি শুধু ধরবো সংস্কারের জন্য করা 6টা কমিশন নিয়ে, বাকি বিষয়গুলো পরের এপিসোডে আলাপ করব। যেহেতু বাংলাদেশ রাষ্ট্রের কাঠামোগুলো এখনো গণস্বার্থ বিরোধী পক্ষগুলোর প্রভাবী প্রবল, সেহেতু আমি শুরু থেকে 3টা সতর্কবাণী উচ্চারণ করে রাখতেছি। কি 1 নাম্বার, এই কমিশনগুলোকে তাদের উপর অর্পিত দায়িত্ব এবং কর্মগুলোকে অবশ্যই নির্ধারিত 3 মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। কোনো অজুহাত বা বিবেচনাতে 3 মাসের মেয়াদ বাড়ানো যাবে না। যারা পারবেন না, সংশ্লিষ্ট সেই কমিশন বা কমিশনগুলোকে অযোগ্য ঘোষণা করতে হবে। 2 নাম্বার, সংস্কার ভাবনার রূপরেখাও এরপরে 1 মাসের মধ্যে চূড়ান্ত করতে হবে। তাইলে আমরা ধরে নিতে পারি 2025 সালের জানুয়ারি মাসের মধ্যে এই সমস্ত কর্মকাণ্ড সম্পন্ন কইরা বাংলাদেশ তার পরবর্তী ধাপে পা রাখবে। 3 নাম্বার, 2014 সালের পর থেকে বাংলাদেশে জনপ্রতিনিধি নির্বাচন, সরকার গঠন, স্থানীয় সরকারের শাসক বাছাই, ব্যবসা বাণিজ্য এমনকি শিল্প মালিকদের সংস্থা এবং শ্রমিক কর্মচারীদের প্রতিনিধি নির্বাচন সহ ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে কোথাও কোনো একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোটাভুটি হয় নাই। সেহেতু যত দ্রুত সম্ভব এদেশের মানুষকে নির্বাচন অর্থাৎ ভোটাভুটির যে আস্বাদ, এটা গ্রহণের অবারিত সুযোগ করে দিতে হবে। কিভাবে? সেই লক্ষ্যে নভেম্বর মাস থেকে সারা দেশে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন আয়োজন এবং অনুষ্ঠানের মাধ্যমে ভোটাভুটির চর্চাকে কেন্দ্র কইরা মহানন্দের রাজনীতি এবং সাংস্কৃতিক উৎসবে ভোটাধিকার বঞ্চিত সকল তরুণ তরুণী, যুবক যুবতীদের টাইনে আনতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক 32 থেকে 33 বছর বয়স পর্যন্ত যাদের বয়স, তারা এখনো একবারও অবাধে, সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত কোনো নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায় নাই। সব সাধুকে সাবধান করে আমরা বলতে চাই, বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তাকে তুচ্ছ ভাবার স্পর্ধা দেখাবেন না। এটা ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, বড়লোকিপনা, এলিটপনা, এনজিও নেতাদের আভিজাত্যাভিমান এবং ইসলাম বিদ্বেষ এবং পশ্চিমা শক্তির অনুরাগ, এই সমস্ত সহ সকল ধরনের ক্ষমতা কুক্ষিগত করার হীন সংকীর্ণ গণস্বার্থ বিরোধী কার্যক্রম প্রতিরোধ করে বিজয়ী হয়েছে। ফলে পরিবার, সমাজ, রাষ্ট্রব্যাপী যে গণচেতনা এবং জন আকাঙ্ক্ষা, গণপ্রতিরোধ প্রয়াস সৃষ্টি হয়েছে তা পরাভবহীন, অকুতভয় এবং অজেয়। রাজনীতি, সরকার এবং রাষ্ট্র সংস্কারের প্রায়োগিক ক্ষেত্র অর্থাৎ বাস্তবে যে কাজ হবে, এবার সে আলোচনায় চলে আসা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল বুধবার এমন লক্ষ্য অর্জনের জন্য 6টা কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। দুর্নীতি দমন কমিশনের সংস্কারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ওনারা একবার ধরছিলাম, ওনার সম্পর্কে এখন আর কিছু না বলি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট আইনজীবী শাহদিন মালিক। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা অবসরপ্রাপ্ত আমলা আব্দুল মহিদ চৌধুরী।
পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আরেক অবসরপ্রাপ্ত সচিব সফররাজ হোসেন। তো উনাদের সিলেকশন কেমন হইলো, তাই না? আসেন এটা একটু বিচার করে দেখি। জনাব বদিউল আলম মজুমদার, জনাব ইফতেখারুজ্জামান এবং শাহিদুল মালিক, এই তিনজন মূলত এনজিওজীবী মানুষ। এরা শিক্ষকতাও করছেন এবং মাঝে মধ্যে এখনো তা করেন। এদের সততা নিয়ে কোনো প্রশ্ন নাই, আমার নাই। যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, এবং কারোই কোনো প্রশ্ন নাই এদের পশ্চিম অনুরাগ নিয়ে, কোনো সন্দেহ নাই। তাহলে এরা সৎ, এরা যোগ্য, কিন্তু এরা পশ্চিম অনুরাগী এবং এরা এনজিওজীবী, ঠিক তো? আচ্ছা, অবসরপ্রাপ্ত আমলা আব্দুল মহিদ চৌধুরী সরকারি কর্মজীবন শেষ করার পর ব্র্যাকের নির্বাহী পরিচালক পদে চাকরি করার মধ্যে দিয়ে এনজিওর জীবিকা নির্বাহ করতেছেন। উনিও আর একজন এনজিওজীবী, বুঝছেন? এনজিওগ্রাম সরকারের কমিশনেও এনজিওগ্রামী। এখনো তিনি বহুবিধ এনজিও পরিচালনার সাথে যুক্ত আছেন। এ ভদ্রলোকের সততা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, যোগ্যতা এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, পশ্চিমা অনুরাগ নিয়েও আর আমার কোনো প্রশ্ন নাই, এবং ধর্মপরায়ণতা নিয়েও আমার কোনো সন্দেহ নেই। বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, ওনারা চেনেন কিনা জানি না, সমসাময়িক বিচারপতিদের মধ্যে নিয়ে এক বিরল চরিত্র, আত্মসম্মান মর্যাদা সম্পন্ন একজন সৎ, দক্ষ, যোগ্য, ধর্মপরায়ণ এবং সাহসী মানুষ। বাংলাদেশের বিচার অঙ্গনে তিনি ব্যাপকভাবে সমাদৃত ব্যক্তি। উনারই আসলে প্রধান বিচারপতি হওয়ার কথা ছিল, হন নাই। কেন জানেন? উনি হান্নান শাহের ছোট ভাই, বিএনপির হান্নান শাহ ছোট ভাই। উনার বাবা মান্নান শাহ কৃষক প্রজা পার্টি এবং মুসলিম লীগের নেতা ছিলেন, পাকিস্তানের খাদ্যমন্ত্রী ছিলেন। অবসরপ্রাপ্ত সচিব সফররাজ হোসেন একজন সৎ মানুষ, কোনো সন্দেহ নাই, দক্ষ মানুষ, সন্দেহ নাই, এবং ভীরু মানুষ, মাঝারি মানের আমলা আর কি। কোনো ধরনের সামাজিক এবং স্বেচ্ছাসেবামূলক কাজে জড়িত আছেন বলে আমি জানি না, আমার ভুল হইলে আপনারা শুধরাই দেবেন। তো প্রফেসর ইউনূস ওনার নাম বক্তৃতার সময় ভুলভাবে উচ্চারণ করে বলেছিলেন সরফরাজ চৌধুরী বলছিলেন। তো পুরা রাত কেটে বৃহস্পতিবার সকাল না হওয়া পর্যন্ত দেশবাসী জানতে পারেন নাই তিনি আসলে সাবেক সচিব সফররাজ হোসেন। এদের একজনও তরুণ বয়সে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেননি, যদিও উনারা প্রত্যেকেই তখন আমাদের স্যার জাফর ইকবালের মতো তাবড় তরতাজা যুবক ছিলেন। তবে অপ্রত্যক্ষভাবে ৭১ এবং তাদের পরিণত বয়সে এবং বৃদ্ধকালে সকলেই সদ্য সম্পন্ন বিজয়ী গণ অভ্যুত্থানের সমর্থকের ভূমিকা পালন করছে। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। জাতিসংঘের তত্ত্বাবধানে প্রত্যেকটা ঘটনার তদন্ত দাবি করে বিক্ষুব্ধ ৭৪ নাগরিকের বিবৃতি, এই শিরোনামে ২৯ জুলাই প্রথম আলোতে প্রকাশিত খবরে দেখা যায় বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান এবং শাহদিন মালিক সাইন করছিলেন। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, প্রফেসর ইউনূস স্যার, আপনি একটু শুনে থাকেন, আপনি হয়তো খেয়াল করেন নাই। এইখানে গণ অভ্যুত্থানে তৃতীয় শক্তির অনুপ্রবেশের যে অভিযোগ তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী এবং খুনি হাসিনা তুলছিলেন, সেটার প্রতি সায় দিছিলেন এই তিনজন। ওই তিনজন বলছিলেন অন্যদিকে বিরোধী পক্ষ ছাত্র আন্দোলনের প্রতি সংহতির নামে একে নিজেদের রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করতে চেয়েছেন বলে অভিযোগ রয়েছে। এই তিনজন এই কথা বলছেন, তার মানে হাসিনার সাথে ওনারা সুর মিলাইছেন। ওই বিবৃতিতে আরো বলছেন যে এই আন্দোলন চলাকালে নাশকতামূলক তৎপরতার কারণে বেশ কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্থাপনা এবং সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। ওনারা বিপ্লবী সহিংসতার বিরোধী ছিলেন, তার মানে বিপ্লবের বিরোধী ছিলেন। সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই সমস্ত নাশকতার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির দাবি জানাইছিলেন তারা। তার মানে আমাদের শাস্তি দিতে চাইছেন ওনারা। কথা সত্য কিনা? কি বদিউল আলম মজুমদার, শাহদিন মালিক ভাই, ইফতেখারুজ্জামান সাহেব বলছেন তো? তার মানে আপনারা আমাদের শাস্তি চাইছেন এবং বিপ্লবোত্তর কালে আপনারাই আমাদের কমিশন কইরা আমাদের সংস্কার করবেন, ফাজলামো করেন আমাদের সাথে। আপনারাই বলেন, এই সমস্ত সম্মানিত ব্যক্তিদের সম্পর্কে আর কি বলবো। শাহদিন মালিক সম্পর্কে একটু আলাদা করে বলি। উনি ভালো মানুষ, কোনো সন্দেহ নাই, জ্ঞানী মানুষ, কিন্তু কর্মী মানুষ কি উনি চোখে দেখেন না, সেটা সমস্যা না। কিন্তু উনি একজন ভীতু কাপুরুষ মানুষ, তাই ওনার জ্ঞানকে তিনি কাজে লাগাইতে পারেন না। উনি যা বিশ্বাস করেন সেটাকে আঁকড়ে ধরে শক্তভাবে তার পক্ষে দাঁড়াইতে পারেন। আমি একটা এক্সাম্পল দিই। উনি প্রথম শাহবাগ নিয়ে ক্রিটিক করছিলেন যে আদালতের রায়কে রাজপথে এইভাবে চ্যালেঞ্জ করা যায় না, কিন্তু তারপরে শাহবাগীদের ঠাপ খেয়া ওই শাহবাগে এসে উনি আবার সংগতি জানাই গেছেন। তো উনারা দাবরানি দিলে উনি তো ভাঙ্গে পড়বেন, তো উনার রেখা লাভ কি? আরো গুরুত্বপূর্ণ এবং এটা সব জটিল ব্যাপার যে শাহদিন মালিক মুজিবের তৈরি ৭২ সংবিধানকে মুক্তির দলিল মনে করে। 2011 10 এপ্রিল সুজন একটা গোল টেবিল করছিল, ওইখানে শাহদিন মালিক মূল প্রবন্ধ উপস্থাপন করছিল এবং বলছিল যে 1972 সালের সংবিধান সত্যিকার অর্থে একটা মুক্তির দলিল। এরপর প্রায় গত 40 বছরের সংবিধান সংশোধনের যে ইতিহাস, সেটা এক কথায় মুক্তির সেই স্বপ্ন এবং আদর্শের বিচ্যুতির ইতিহাস।
তার মানে সংবিধান সংস্কার বলতে উনি বুঝেন যে ৭২-এর সংবিধানে ফেরত যাবে। উনি বলেন যে বৈষম্যহীন সংবিধান করতে যা যা দরকার তা এই সংবিধানেই আছে। ফলে উনার হাতে মুজিবের সংবিধান বাতিল কইরা এবং গণ অভ্যুত্থানের নতুন সংবিধান প্রণয়নের কোনো সম্ভাবনা আছে? আপনারা নিজেরাই বলেন তো। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের সিংহভাগ কাজই ১/১১ সরকারের আমলে সম্পন্ন করা হয়েছিল এবং এই নীতিমালা এবং আইন সংস্কারের কাজ তখন অনেকগুলোই গুছায় রাখা হয়েছিল। এই দুইটা পৃথক কাজের সাথে ওই সময় জনাব বদিউল আলম মজুমদার এবং